আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2023 সালে 28শে জুন যখন 37 বছর বয়সী ইরাকি শরণার্থী সালোয়া মমিকা স্টকহোম মসজিদের সামনে কোরআনের পৃষ্ঠা ছেড়ে এবং আগুনে পুড়িয়ে ফেলেন, এই ঘটনা আন্তর্জাতিক প্রতিবাদ এবং নিন্দার ঝড় ওঠে, বিশেষ করে মুসলিম বিশ্ব। 20শে জুলাই মমিকা স্টকহোমের আর একটি কোরআন পোড়ানোর পরিকল্পনা করেন, যার ফলে প্রতিবাদকারী বাগদানে সুইডিশ দূতাবাসে হামলা করেন। এর ফলে ডেনমার্কের বেশ কয়েকটি অনুবর্তিত প্রতিবাদ হয়, যেখানে বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের দূতাবাসের সামনে কোরআন পোড়ানো হবে। পাল্টা প্রতিবাদের বয়কটের মাধ্যমে ডেনমার্কে আবারও ধর্মীয় গ্রন্থে অশোভনীয় আচরণ অপরাধ হিসেবে বিবেচনা করে ধর্মীয় নিন্দা আইন পুনরায় চালু করে। 2023 সালে জানুয়ারিতে ডানপন্থী রাজনীতিবিদ তুরস্কের দূতাবাসের সামনে কোরআনের একটি কপি পুড়িয়ে দেন, যার ফলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী সুইডেনের ন্যাটো সদস্য পদ নিয়ে আলোচনা স্থগিত করেন। দূতাবাসের বাইরে পৃথকভাবে পুরো কুর্দি এবং ন্যাটো বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মমিকা একজন 37 বছর বয়সী ব্যক্তি, যিনি ইরাক থেকে পালিয়ে 2018 সালের শরণার্থী হিসেবে সুইডেনে আসেন। তিনি নিজেকে একজন নাস্তিক হিসেবে পরিচয় দেন এবং সুইডেনে কোরআন নিষিদ্ধ করার আহ্বান জানান। এই ঘটনার পরপরই স্টকহোম পুলিশ জানায় যে তারা কোরআন পড়ানোর জন্য এবং আরো অনুমতি পেয়েছে। ইসরায়েলি দূতাবাসের সামনে তোয়ার এবং বাইবেল পড়ানোর জন্য আবেদন করেছে, কিন্তু পরবর্তীতে সেগুলো বাতিল করা হয়। গত বছর আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা মমিকা বলেছিলেন তিনি সুইডেন ছেড়ে নরওয়ে চলে গেছেন এবং সেখানে আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে। সুইডেনের কোর্টের এই সংক্রান্ত এক রায়ের নথি অনুসারে মমিকাকে গত বছর 28শে মার্চ গ্রেপ্তার করা হয়। তার একদিন আগেই সে সেখানে পৌঁছায়। সংবাদ মাধ্যম ডেইলি সভা থেকে নিশ্চিত হওয়া গেছে 30শে মার্চ 2024 সালের শুনানির পর মমিকাকে 4 সপ্তাহের জন্য আটক রাখার সিদ্ধান্ত নেন আদালত। আইন মেনে নরওয়েজিয়ান ডিরেক্টর অফ ইমিগ্রেশন তারে সুইডেনে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে বলেও তখন জানানো হয়। মমিকার একটি ঘরের মধ্যে তাকে গুলি করা হয়েছিল। পুলিশ সেখানে পৌঁছানোর পর তার গুলিবিদ্ধ দেহ দেখতে পায়। টিকটক লাইভ চলা অবস্থায় ওইখানে তাকে গুলি করা হয়। টিকটকে যারা ওই সময় লাইভ দেখছিল এবং পরবর্তীতে যারা দেখবে তাদের জন্য একটি শিক্ষা। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে সুইডেনের পুলিশ তাদের ওয়েবসাইটে যেমনটা জানিয়েছে, গত বুধবার গভীর রাতে ওই যুবক যেখানে থাকতেন সেইখানে কিন্তু এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সংশ্লিষ্ট সম্পর্কে 5 জনকে আটক করার নির্দেশ দিয়েছে সুইডেনের একজন আইনজীবী। এই ঘটনাকে কেন্দ্র করে সুইডেনের প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেন, আমি আপনাকে আশ্বস্ত করে দিতে পারি সুরক্ষার পরিষেবাগুলো গভীর পর্যবেক্ষণ করে এবং এর সাথে কারা জড়িত সেইগুলো কিন্তু পরিষ্কারভাবে খুঁজতে চেষ্টা করছে এবং ঝুঁকি কি পরিমাণ রয়েছে বিদেশি শক্তি সেইগুলো আমরা দেখছি। এই ঘটনা কোনো সাধারণ ব্যক্তি করেনি, বিদেশি গোয়েন্দা সংস্থা এই জায়গায় এসে এই ঘটনা ঘটিয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী এমনটা দাবি করেছেন। সুইডেনের যে উপপ্রধানমন্ত্রী রয়েছে এই ঘটনার নিন্দা করে বলেন, তুরস্ক আমাদের মুক্ত গণতন্ত্র ব্যবস্থা রয়েছে এবং আমাদের বাক স্বাধীনতা রয়েছে, সেটা হরণ করতে চায়, সেটাকে তারা নিশ্চিহ্ন করতে চায়, সেটা আমরা কখনো হতে দেব না। অবশ্যই আমাদের সমাজে এটা থাকবে এবং পুরো বাহিনীর সাথে দেখা করতে হবে। বিষয়টিকে কেন্দ্র করে শক্তিশালী অ্যাকশন নিতে হবে। সুইডেনে এই ঘটনা যখন ঘটে 2023 সালের, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেন, এর সাজা পেতে হবে, আজ হোক বা কাল হোক, অবশ্যই একে সাজা পেতে হবে। এই সাজা থেকে কখনো তাকে বাঁচাতে পারবে না। এই সময় কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবং কূটনীতিকভাবে সুইডেনের বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হয়েছিল এবং এতদিন পর এটা বাস্তবায়ন হলো। সুইডেন প্রশাসন দীর্ঘ সময় ধরে এই ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে আসছিল। ঘটনা যেদিন ঘটেছে সেই দিনও কিন্তু বিল্ডিং এর নিচে সুইডেন ফোর্স মোতায়েন ছিল। সুতরাং সুইডেন ফোর্সের চোখ এড়িয়ে এত নিখুঁত ভাবে এই কাজটা কোনো প্রশিক্ষণ গোয়েন্দা সংস্থা ছাড়া কোনোভাবে এই কাজটা করা সম্ভব না। সাধারণ মানুষের পক্ষে এমন ভাবে ঘটনা ঘটানো অসম্ভব। যারা ঘটিয়েছে এই কাজটা তারা কিন্তু নিখুঁত ভাবে ঘটিয়েছে। এই জন্য কিন্তু সুইডেন সরকার একমত এটি একটি প্রশিক্ষণ গোয়েন্দা সংস্থা ঘটিয়েছে এবং তাদের ইঙ্গিত কিন্তু সরাসরি তুরস্কের দিকে। যদিও তুরস্ক এই ঘটনাকে কেন্দ্র করে কোনো মন্তব্য করেনি। এই ঘটনা ঘটানোর জন্য আমরা তাদেরকে শুভকামনা জানাই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার।